আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। আপনারা খুব চমৎকার একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা এখানে উদ্দেশ্য নিয়েই মূলত দেওয়া হয়েছে। এখানে আপনারা ৮টা মানুষ দেখতে পাচ্ছেন, রাইট? মূলত আমরা এখানে একটা বিষয় মূলত হাইলাইট করার চেষ্টা করেছি যে ৮টা পার্টস অফ স্পিচ, ৮ ভাই বোন। একটা গল্প আছে, পার্টস অফ স্পিচের একটা গল্প। এক গ্রামে একটা সেন্টেন্স ভিলা ছিল। একটা সেন্টেন্স ভিলা, এক গ্রামে ছিল একটা সেন্টেন্স ভিলা। সেই বাড়িতে ৮ জন ভাই বোন থাকতো। সমাজের মানুষ তাদের পার্টস অফ স্পিচ বলে ডাকতো। ৮ জন ভাই বোন ভিন্ন ভিন্ন কাজ করতো, মানে এদের কাজের ধরনটা, এই যে ৮ ভাই বোন, এদের কাজের ধরনটা একটু ভিন্ন ভিন্ন। সেই ৮ ভাই বোন কি কি কাজ করতো সেটা একটু আমরা দেখি। প্রথম যে ভাইটা, এটার নাম ছিল নাউন। এই নাউন যে কাজটা করতো সবকিছুর নাম বলে দিত। তার মানে পার্টস অফ স্পিচ হিসেবে নাউন যেটা আমরা পাই, এটার কাজ হচ্ছে সবকিছুর নাম বলে দেওয়া, রাইট? আর দ্বিতীয় ভাইটা হচ্ছে প্রনাউন। এই প্রনাউনের কাজটা হচ্ছে নাউন বাড়িতে না থাকলে তার অনুপস্থিতিতে নাউনের সব কাজ করা। অর্থাৎ প্রথমবার যে কাজটা করতো সেটা নাউন করতো, বাট দ্বিতীয়বার নাউনের যে কাজটা সেটা করতো মূলত প্রনাউন। নাউনকে সাবস্টিটিউট করতো, নাউনের পরিবর্তে সে কাজটি করতো। কেমন? এই গেল মূলত দ্বিতীয় ভাই। আর তৃতীয় ভাই, মানে তৃতীয় ভাই না, তৃতীয় হচ্ছে বোন। বোনেদের একটু প্রবলেম কোন জায়গায়, ভাইদের পেছনে লেগে থাকে, খোঁচাখুচি করে, অর্থাৎ ভাইদের পেছনে গোয়েন্দাগিরি করে। আমি চেয়েছি লাইফ ওরিয়েন্টেড ক্লাসটাকে সাজানোর জন্য। তো তৃতীয় যে বোন, ৩ নাম্বারটা ভাই ছিল না, ৩ নাম্বারটা ছিল বোন। তো এর কাজটা ছিল গোয়েন্দাগিরি করা। অলওয়েজ গোয়েন্দাগিরি করতো। কার পিছনে গোয়েন্দাগিরি করতো? এই গোয়েন্দাগিরিটা করতো মূলত ভাইদের পেছনে। দোষ গুণ লিখে রাখাই হলো অ্যাডজেক্টিভের কাজ। অর্থাৎ ভাইরা যা করতো এটার ভালো মন্দ উভয় সে লিখে রাখতো। আর চতুর্থ যে ভাইটা, সেই ভাইটার নাম হচ্ছে ভার্ব। এই ভার্বটা একটু ভিন্ন টাইপের। তার কাজ হলো সবার কাজ করা। সকলের কাজ করাই হচ্ছে তার কাজ। সকলের মানসিক অবস্থা সে প্রকাশ করে। তার মানে সবার কাজ করবে কে? ভার্ব সবার কাজ করবে। আর পঞ্চমটা হচ্ছে একটা বোন, সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। এইটাও একটু ওই যে বোনেদের যে স্বভাব গোয়েন্দাগিরি করা, সেটা তার কাজ হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভের নজরদারি করা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা। মাঝে মধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে। বিষয়টা এরকম যে সে দেখে যে ভার্ব এই দোষ করে, আবার অ্যাডজেক্টিভ এই দোষ করে। ক্লিয়ার? মাঝে মধ্যে দেখে যে নিজের দোষ ত্রুটি আছে কিনা। তার মানে অ্যাডভার্বের বিষয়টা এরকম, সে অ্যাডজেক্টিভের উপর নজরদারি করে, আবার ভার্বের উপরেও নজরদারি করে, আবার মাঝে মধ্যে সে নিজের উপরেও নজরদারি করে। মানে খুব অনেস্ট, নিজের দোষগুলো সে খুঁজে বেড়ানোর চেষ্টা করে। আর ষষ্ঠ ভাইটা হচ্ছে প্রেপোজিশন। এই ভাইটার কাজটা একটু দারুণ। এ হচ্ছে ঘটকের কাজ করে, মানে যেটাকে আমরা বলি ম্যারেজ মিডিয়া। এটা কেমন? ম্যারেজ মিডিয়া বলতে কি, ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করে। ঘটক শুধু একটা না, অনেকগুলো আছে। এই যে ভাইদের মাঝে যে বন্ধনটা একটি শক্তিশালী করে, রিলেশনশিপ অফিসার আমরা বলতে পারি। আর এরপর যেটা আছে সপ্তম ভাই, সপ্তম ভাইটা হচ্ছে প্রেপোজিশনের চাইতে একটু বেশি কাজ করে। তার কাজ প্রেপোজিশনের কাজ চেয়ে বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে। মূল ঘটক হচ্ছে মূলত প্রেপোজিশন নয়, কনজাংশন। তার প্রেপোজিশন সম্পর্কটা ঠিকঠাক রাখে। আর মূল ঘটকের যে কাজ করে ম্যারেজ মিডিয়া, মিডিয়া হিসেবে কাজ করে, সেটি কিন্তু কনজাংশন। তার মানে ইংরেজি ব্যাকরণের যে ঘটক, এইটা আমরা বলতে পারি এটা হচ্ছে কনজাংশন, রাইট? আর এরপর দেখুন সর্বশেষ ভাইটা যেটা আছে, অষ্টম ভাইয়ের কাজটা খুবই দারুণ। তার নাম ইন্টারজেকশন। সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ। বলতে হবে আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? ইন্টারজেকশন আবেগ প্রকাশ করবে, কনজাংশন মানে একাধিক বারের মধ্যে সম্পর্ক সৃষ্টি করবে, প্রিপোজিশন ভাইদের মধ্যে সম্পর্ক ঠিক রাখবে, অ্যাডভার্ব হচ্ছে একটা বোন যে নজরদারি করে ভার্বের উপর, অ্যাডজেক্টিভের উপর এবং নিজের উপর। আর চতুর্থ ভাই ভার্ব সবার কাজ করে দেয়। তৃতীয়টা হচ্ছে বোন, অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন, মানে ৬টা ভাই আছে, তো এর মধ্যে নাউন প্রোনাউনের পিছনে গোয়েন্দাগিরি করে হচ্ছে অ্যাডজেক্টিভটা। আর দ্বিতীয় ভাইটা খুবই ভালো, সে হচ্ছে প্রোনাউন। প্রথমবার কাজটা নাউন করে, এরপর থেকে সকল কাজ প্রোনাউনই করে, অর্থাৎ সে তার ভাইকে খুব ভালোবাসে। আর প্রথম যে ভাইটা নাউন, সে হচ্ছে সবার নাম বলে দেয়। তো পার্টস অফ স্পিচের এই গল্প আশা করি আপনাদের পার্টস অফ স্পিচ শেখার ক্ষেত্রে দারুণ একটি ভূমিকা রাখবে। গল্পটি কেমন লাগলো একটু জানাবেন।
আদব স্যার গতদিন আপনার প্রোনাউনের ক্লাসটা করতে পারিনি, তাই এখন ক্লাস রেকর্ড দেখে এখন যুক্ত হলাম। বর্ষা সরকার, ইমরান খান বলছে খুবই সুন্দর গল্প। আচ্ছা, খুবই সুন্দর গল্প। আমরা তাহলে মূল আলোচনায় ঢুকে যাব। এই গল্পটা কার কার পছন্দ হয়েছে একটু বলবেন। ক্লিয়ার? দেখি কার কার পছন্দ হয়েছে। অসাধারণ গল্প। এবার আমরা মূল আলোচনায় যাব। মূল আলোচনায় যাচ্ছি কিন্তু। রেডি সবাই? রেডি কিনা বলেন দেখি, সবাই রেডি কিনা? সুন্দর গল্প, ভালো লাগছে। গুড। জি, রেডি। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। কি গল্প বলছেন স্যার? শুনতে পারিনি, মাত্র জয়েন করলাম। অনেক কিছু মিস হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, বড় একটা গল্প স্বল্প ছিল। আমরা পার্টস অফ স্পিচটা একটু দেখি। পার্টস অফ স্পিচটার মানে কি? দেখুন, পার্টস অফ স্পিচ, পার্টস মানে হচ্ছে অংশ, স্পিচ মানে হচ্ছে কথা, কথার অংশ। তো বাক্যের প্রতিটি অংশের পরিচয় হলো পার্টস অফ স্পিচ। বাক্যের প্রতিটি অংশের পরিচয় হলো পার্টস অফ স্পিচ। যেমন সিম্পল একটা বাক্য আমি এখানে আপনাদের দেখাচ্ছি। ছোট্ট একটা বাক্য আমি লিখে দেই, খেয়াল করুন। আমি লিখলাম সাফা ইজ মাই ডটার, DAUGHTR, সাফা ইজ মাই ডটার। দেখুন, এই যে দেখুন এখানে চারটার মতো ওয়ার্ড আছে। একটা হচ্ছে সাফা, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে মাই, একটা হচ্ছে ডটার। এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা পরিচয় আছে। আমি আবার বলছি, এই প্রত্যেকটার কি আছে ভাই? প্রত্যেকটার আলাদা আলাদা পরিচয় আছে। প্রত্যেকটার আলাদা আলাদা পরিচয়। এখন খেয়াল করেন, যেমন সাফা বলছিলাম কি নাম। নাম মানে কি? নাউন। সাফা মানে হচ্ছে নাম, নাম মানে হচ্ছে নাউন। ইজ, ইজ হচ্ছে একটা ভার্ব আমরা চিনি। মাই, মাই হচ্ছে নাউনের পূর্বে বসে, তাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। আর ডটার মানে হচ্ছে আবার একটা নাউন, ডটার মানে কন্যা। দেখুন, এই প্রত্যেকটা অংশেরই কিন্তু আমরা কি পাচ্ছি? একটা নাম পাচ্ছি, একটা নাম পাচ্ছি। সো এইটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা অংশের যে পরিচয় সেটাই হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ। যেমন আমরা এখানে সাফাকে বললাম নাউন, এই একটা পার্টস অফ স্পিচ। ইসকে বললাম ভার্ব, এই একটা পার্টস অফ স্পিচ। মাইকে বললাম একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা একটা পার্টস অফ স্পিচ। ডটারকে বললাম নাউন, এটা একটা পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? এখন পরীক্ষাতে কেমনে প্রশ্ন হয়? প্রশ্নটা হচ্ছে যে পরীক্ষাতে ভাই কেমনে প্রশ্ন হয়, এইটা একটু আমরা জানতে চাই। খুবই ভালো কথা, এটা জানানো যাবে, কোনো অসুবিধা নাই। পরীক্ষাতে আপনি দুই টাইপের প্রশ্ন পাবেন। পরীক্ষাতে দুই টাইপের প্রশ্ন পাবেন। এই যে প্রশ্নটা আমি দেখাচ্ছি, আর এখানটা স্ক্রিনশট আছে, লক্ষ্য করুন। প্রশ্নটা হচ্ছে এরকম, বলছে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ওয়াটার। মানে ওয়াটারটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। এখন ওয়াটার কোন পার্টস অফ স্পিচ, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার যে ওয়াটারটা আসলে পার্টস অফ। লক্ষ্য করুন, ওয়াটার বলতে আমরা কি বুঝি? ওয়াটার বলতে আমরা বুঝি পানি। তাহলে পানিটা কোন পার্টস অফ স্পিচ হয়? পানিটা নর্মালি যদি আমরা হিসাব করি যে পানিটা যে কোনো কিছুর নাম, এটা নাউন হয়। খেয়াল করছেন? এই যে নাউন। এবং ডিকশনারি যদি সার্চ করেন তাহলে দেখবেন যে ওয়াটারকে প্রথমত নাউন দেখানো হয়েছে, বাট দ্বিতীয়ত এটাকে আবার ভার্ব দেখানো হয়েছে। দেখেন এইখানে আবার ভার্ব দেখানো হয়েছে। পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে বাক্য ছাড়া যখন প্রশ্নটা আসবে যে হোয়াট পার্টস অফ স্পিচ, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ওয়াটার, তাহলে আপনি উত্তর করবেন নাউন।
যদি কখনো এমন দেখেন যে অপশনে কোথাও নাউন নাই, তাহলে কিন্তু ওই দ্বিতীয় অপশনে যেতে হবে। ডিকশনারিতে সার্চ করার পর প্রথম যেটা আসবে ওইটা হচ্ছে তার অ্যাবসোলিউট মানে আসল পরিচয়। দেখেন যদি ওইটা আপনার অপশনে না পান তাহলে দেখবেন দ্বিতীয়টা কি, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ভার্ব। তার মানে আমরা যদি এইখানে হিসাব করি যে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ওয়াটার, তাহলে এটা আমাদের বেসিক উত্তর হচ্ছে এটা একটা নাউন। ডান। এখন বলছি যদি অপশনে কোথাও আপনি দেখেন যে নাউন নাই, তা সেক্ষেত্রে ভার্ব উত্তর করতে পারবেন। বাট এইখানে যে বাক্যটা আছে আই ওয়াটার দ্য প্লান্টস ডেইলি, এখানে ওয়াটারটা কি? এইখানে ওয়াটারটা কিন্তু আপনার ওই যে আমরা যেটা দেখতে পাচ্ছি নাউন, এটা না, এটা ফিক্সড না। বাক্যের মধ্যে পার্টস অফ স্পিচ মোট ৮ ভাই বোন। ওই ৮ ভাই বোনের মধ্যে যার চরিত্র ধারণ করবে সেই হবে কিন্তু। যেমন এখানে বলছে আই ওয়াটার দ্য প্লান্টস ডেইলি, আমি প্রত্যহ গাছগুলোতে পানি দিই। তাহলে আমরা দেখছিলাম নাউন সবার নাম বলতো, প্রোনাউন। নাউন প্রথমবার কাজ করতো, দ্বিতীয়বার কাজ করতো প্রোনাউন। অ্যাডজেক্টিভের কাজটা ছিল নাউন প্রোনাউনের পেছনে গোয়েন্দাগিরি করা। ৪ নাম্বার একটা ভাই ছিল যে ভাইটা সবার কাজ করে দিত, তার নাম ছিল ভার্ব। যেহেতু ওয়াটার দ্বারা পানি দেওয়া বোঝায়, সেক্ষেত্রে এইখানে ওয়াটার হচ্ছে কিন্তু একটা ভার্ব। এইখানে ওয়াটার হচ্ছে কি একটা ভার্ব। তাহলে বাক্যের মধ্যে যখন থাকবে তখন আইডেন্টিটিটা আমরা একভাবে মূলত এটা নির্ধারণ করব, বাট বাক্যের বাইরে যখন থাকবে তখন আলাদা। তো হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ওয়াটার, এটা নাউন। আবার আই ওয়াটার দ্য প্লান্টস ডেইলি যখন বাক্যের মধ্যে ঢুকলো, তখন আমার ৮ ভাই বোনের যে কোনো এক ভাই বোনের পরিচয়টা নিশ্চিত করতে হবে, মানে যে কোনো একটা পরিচয়। সেক্ষেত্রে দ্বিতীয় বাক্যে কিন্তু আমরা পাইলাম এখানে ওয়াটার হচ্ছে ভার্ব। এখন এই দুটো প্রশ্ন আপনারা বুঝলেন কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানান। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন বুঝতে পারছেন কিনা। ইনশাআল্লাহ আমরা সামনে যাব। ক্লিয়ার? ক্লিয়ার বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার দেখুন নেক্সটে আসি। এখানে অনেক কথা বলা হয়েছে যে বাক্যে ব্যবহৃত হলে চিহ্নিত করব ফাংশন, পজিশন অথবা মিনিং অনুসারে, আর বাক্যে ব্যবহৃত না হলে আমরা চিহ্নিত করব ডিকশনারি অনুসারে। বাক্যে যদি ব্যবহৃত হয় তাহলে আমরা ফাংশন দেখব, পজিশন দেখব, মিনিং দেখব, এটা দেখে আমরা উত্তর করব। বাট বাক্যে যদি ব্যবহৃত না হয় তাহলে ডিকশনারি অনুসারে উত্তর করব। কনসেপ্টটা ক্লিয়ার কাট বুঝতে হবে। বাক্যে ব্যবহৃত হলে সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি উত্তর করব এর ফাংশন, পজিশন, মিনিং দেখে। বাট বাক্যে যদি ব্যবহৃত না হয় তাহলে আমাদের ব্যবহার যেটা করতে হবে সেটা হচ্ছে ডিকশনারি ব্যবহার করে আমাদের উত্তরটা খুঁজে বের করতে হবে। ডিকশনারি দেখেই উত্তরটা করে দেবো। জাস্ট এইটাই, জাস্ট এইটুকু, আর কিছুই না। এটা আশা করি বুঝে ফেলেছেন। আর পার্টস অফ স্পিচের যে প্রকারভেদ সেটা অলরেডি আমরা বলে দিয়েছি যে ৮টা ভাই বোন, এখানে ৬টা ভাই ২টা বোন। এই ৬ ভাই বোন মানে ৮ ভাই বোনের সংসারটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। ডান। তাহলে আমরা প্রথমত যেটা দেখব নাম, নাউন এটা বলে দিয়েছি যে নাম থাকলেই নাউন। দেখা না দেখা এটা বিবেচনা দরকার নাই, এটা বিবেচনা। নাম থাকলেই নাউন। যেমন চেয়ার, টেবিল, ম্যান, ওম্যান, এগুলো দেখা যায়। এবার লাইট, হ্যাঁ, লাভ কিন্তু দেখা যায় না, ভালোবাসাটা দেখা যায় না। ভালোবাসা দেখা যায় না, এরপরেও যে পরিমাণের পাওয়ার বা অ্যাকশন, ঘর বাড়ি ছেড়ে চলে যায়, ধর্ম চেঞ্জ করে, মা বাবা ছোট থেকে বড় করলো, সেই মা বাবাকে ছেড়ে চলে যায়। যেমন আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি জানি যে এইটাকে কন্ট্রোল করা কতটা কঠিন, এর পেছনে কত ইফোর্ট দিতে হয়। মানে এই সম্পর্ক অস্বীকার করে ফেলে ছোট্ট একটা শব্দ, সেটা হচ্ছে লাভ, ভালোবাসা। সো খুব পাওয়ারফুল। দেখা গেলে কি করা মানে কি করতে আমি জানি না, বাট না দেখা যায় না এতেই যে অবস্থা, দেখা গেলে অবস্থা বেগতিক হয়ে যেত। আবার দেখুন প্রোনাউন, প্রথমবার নাউন বসে কিন্তু দ্বিতীয়বার প্রোনাউন বসে। নাউনের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি এড়ানোর জন্য প্রোনাউন ব্যবহৃত হয়। খুবই ভালো কথা। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে নাউনের যে অপ্রয়োজনীয় কিছু পুনরাবৃত্তি আছে, জাস্ট প্রথমবার আপনাকে বলবো যে আপনি নাউন ব্যবহার করেন, এরপর থেকে ব্যবহার করবেন প্রোনাউন। যেমন এখানে আছে পুরুষের জন্য হি, মহিলাদের জন্য শি, আর জিটা ব্যবহার হয় হিজড়াদের জন্য, যদিও এর প্রচলন তেমন নাই। জি হচ্ছে হিজড়াদের জন্য ব্যবহার করা হয়।
আর ইট হচ্ছে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, শিশুদের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। আর দেটা হচ্ছে সবকিছুর প্লুরাল, দেটা হচ্ছে ভাই সবকিছুর প্লুরাল, দেটা সবকিছুর প্লুরাল। কেমন? হিয়ারও প্লুরাল, শিয়ারও প্লুরাল, জিওরও প্লুরাল, এটারও প্লুরাল, এটা আমরা মোটামুটি এইটা নিয়ে আলোচনা করেছি। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনের সকল বৈশিষ্ট্য, ভার্ব এটা ভার্বের ক্লাসে আমরা ইন ডিটেইল আলোচনা করেছি, এখানে তেমন কিছুই বলার নাই। অ্যাকশন, পজিশন, স্টেট এটা আমরা আলোচনা করি। ভার্বটা দুইটা ক্লাসে চমৎকারভাবে আলোচনা হয়েছে। অ্যাডভার্ব গত ক্লাসে আমরা পড়িয়ে দিয়েছি, অ্যাডভার্ব আগের ক্লাসে পড়িয়েছি। এরপর প্রেপোজিশন, হ্যাঁ এটা আমরা ইন ডিটেইল পড়াবো। কনজাংশন তো বললামই, এটা হচ্ছে দুটো বাক্যকে যুক্ত করবে। ওখানে যেটা আমরা বলেছিলাম যে একটা বাড়ির সাথে একটা বাড়ির সম্পর্ক, একটা বাড়ির সাথে একটা বাড়ির সম্পর্ক, এটা দ্বারা বোঝানো হয়েছে যে একটা বাক্যের সাথে একটা বাক্যের সম্পর্ক সৃষ্টি করে কনজাংশন। আর ইন্টারজেকশন এটা হচ্ছে মনের আবেগ প্রসরে যে হুররা, ফাই ফাই, এলাস, হ্যাঁ, ইউরেকা, এগুলো হচ্ছে মূলত ইন্টারজেকশন। তো আমরা মূল যে ক্লাসটা সেই ক্লাসটা শুরু করব। মূল ক্লাসটা খুবই 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 দারুণ। দেখুন তাহলে মূল ক্লাসটা শুরু করে দেই। যেমন এখানে আছে সাধারণত তিনভাবে পার্টস অফ স্পিচ নির্ণয় করা যায়, তিনভাবে পার্টস অফ স্পিচ নির্ণয়ের কথা বলা হয়েছে। নাম্বার ওয়ান যেটা বলা হয়েছে সেটি হচ্ছে মূলত মিনিং, অর্থ দেখে পার্টস অফ স্পিচ নির্ধারণ করা যায় বাই প্রিফিক্স অর সাফিক্স, প্রিফিক্স সাফিক্স দেখেও পার্টস অফ স্পিচ নির্ধারণ করা যায়। আর হচ্ছে পজিশন, বাক্যে পজিশনটা কোথায় সেটা দেখেও পার্টস অফ স্পিচ নির্ধারণ করা যায়। কেমন কথা? কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে যেটাই বসবে সেটা নাউন অথবা প্রোনাউন, কাজ প্রকাশ করলে সেটা ভার্ব। এরকম পজিশন দেখে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেটা আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি। যেমন এইখানেই খেয়াল করেন, ওয়াটারটা নিয়ে একটু আমরা কাজ করি। প্রথমত বলা হয়েছে ওয়াটার ইজ এ টেস্টলেস লিকুইড। দেখুন এই প্রথম যে ওয়াটারটা কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে, এবার এটার অর্থ হচ্ছে পানি। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এটা একটা নাউন, এটা হচ্ছে একটা নাউন। আবার দেখুন দ্বিতীয় বাক্যে হি ওয়াটার্স দ্য প্লান্টস ডেইলি, এখানে ওয়াটার্স দ্বারা মূলত কি বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে, একটা কাজ। চার নাম্বার যে ভাইটা আছে সবার কাজ করে দেয়, এই বাক্যের মধ্যে যে কাজ করে তার নাম হচ্ছে ওয়াটার্স, সো এটা ভার্ব। এখন দেখুন হিজ আইস আর রেড অ্যান্ড ওয়াটারি, তার চোখটা লাল এবং জলে পূর্ণ। তার মানে ওয়াটারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াটারি মানে কি? জলে পূর্ণ, যেখানে জল দ্বারা পূর্ণ আছে, চোখে জল দেখা যাচ্ছে। এটা কেমনে হইলো? এটা হইলো ওয়াটার হচ্ছে নাউন, নাউনের সাথে একটা ওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এটা আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি। মানে এইটা আমার দেখানোর উদ্দেশ্য না, আমার যেটা দেখানোর উদ্দেশ্য সেটা আমি আপনাদের দেখাচ্ছি। মূল বিষয়টা বোঝাতে চাচ্ছি যে পার্টস অফ স্পিচে আপনি আইডেন্টিফাই করবেন, এটার কোনো পার্মানেন্ট আইডেন্টিটি নাই। ওয়াটার মানেই যে নাউন এ কথা বলার সুযোগ নাই, ওয়াটার মানেই যে ভার্ব এ কথা বলার সুযোগ নাই, ওয়াটার মানেই যে অ্যাডজেক্টিভ এ কথা বলার সুযোগ নাই। যেমন একটা পার্টস অফ স্পিচের কথা আমি আপনাদের বুঝাই। একটা পার্টস অফ স্পিচ আছে ফার্স্ট, যেটা নাউন হয়, ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। যেমন খেয়াল করুন, আমি আপনাদের ক্লিয়ার কাট বিষয়টা দেখাচ্ছি। যেমন শব্দটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, FAST, ফার্স্ট, FAST, ফার্স্ট, FAST, ফার্স্ট। আমি এক একটা বাক্য দেখাই। ফার্স্ট যদি বলি নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে হি শোয়েব অথবা নাহিদ, বাংলাদেশের স্পিড স্টার নাহিদ। নাহিদ রানা, রানা ইজ আ ফাস্ট বলার, ফাস্ট বোলার, BOWLER, ফাস্ট বলার। নাহিদ রানা হচ্ছেন একজন ফাস্ট বলার। খেয়াল করেন এই ফাস্টের আইডেন্টিটি আমরা বের করব। আবার বললাম এরকমটা, হি বলস ফাস্ট, সে জোরে বল করে, বলস ফাস্ট, ফাস্ট। এই দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য অলরেডি চলে আসছে, এই দুটার মধ্যে পার্থক্য চলে আসছে, পার্থক্য চলে আসছে। আচ্ছা এখন এইখানে কোনটা কি আপনারা বলতে পারেন? কোনটা কোন পার্টস অফ স্পিচ? দেখি এটা বলতে পারেন কিনা, এরপর সামনে যাচ্ছি।
দেখি কে কি বলতে পারেন। আরো বাক্য লিখলাম। ই ফাস্ট ফর হেলথ রিজন। RESON রিজন। আচ্ছা, অথবা যদি বলি আই ফাস্ট ফর হেলথ রিজন, আই ফাস্ট ফর হেলথ রিজন। আচ্ছা, এরপর আর একটা আমি লিখবো, আরো একটা লিখবো। জাস্ট এ মিনিট। দেখি আপনাদের অ্যাডজেক্টিভ ভার্ব বলতেছে। আচ্ছা, পরবর্তীটা। দ্রুত উত্তর করুন। আর উত্তর চাচ্ছি। মানে এইটার মধ্যে অনেক কিছু হয়ে যাবে, এটার মধ্যে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। জাস্ট এ মিনিট, আমাকে একটু সময় দেবেন। টেকনোলজি প্রবলেম, আমি মুভ করতে পারছি না। জাস্ট এ মিনিট, একটু। গুড, এবার ঠিক আছে। আচ্ছা, হি ওয়েন্ট অন এ ফাস্ট। তাহলে আমি এই চারটা একটু দেখাবো, এতক্ষণ এটা নাড়াচাড়া করতে পারি নাই, এখন ঠিক হয়েছে। মানে হ্যাং হলে যেটা হয়। ক্লিয়ার। প্রথম যেটা আছে, এই ফার্স্ট, আমি দেখাচ্ছি আপনাদের। প্রথম যে ফার্স্টটা আছে, এরপরে যে ফার্স্ট আছে, এগুলোর মধ্যে কতটুকু পার্থক্য সেটা দেখাচ্ছি। প্রথম যে ফার্স্টটা আছে, এইটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ফাস্ট বলার, সে একজন দ্রুত বলার, জোরে বলার, সে একজন জোরে বলার। আর দ্বিতীয় ফার্স্ট যেটা আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, বলা হচ্ছে হি বলস ফাস্ট, এখানে মডিফাই করেছে ভার্বকে। মানে হি বলস ফাস্ট মানে সে জোরে বল করে, অ্যাডভার্ব। আই ফাস্ট ফর হেলথ রিজন, আমি স্বাস্থ্যের জন্য মূলত রোজা রাখি। এই ফার্স্ট হচ্ছে ভার্ব। হি ওয়েন্ট অন এ ফাস্ট, সে কিছুর জন্য রোজা রেখেছে। তাহলে এই যে ফার্স্ট, ফার্স্ট, এটা হচ্ছে রোজা, এটা হচ্ছে নাউন। দেখছেন, ডিটারমিনারের পর আছে, এর পর আছে, এই জন্য নাউন। আচ্ছা, এইটুক আপনারা বুঝছেন কিনা একটু আমাকে জানান, এরপরে আমি নেক্সটে যাচ্ছি।
জানাবেন। আচ্ছা, একটু ক্লিয়ার কেন জানান। রাইট, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসুন আমরা একটা চমৎকার বিষয়ে জানবো। প্রথমত ডিটারমিনার সম্পর্কে জানতে হবে। এখন যে অংশটা দেখব, ডিটারমিনার জানা খুবই জরুরি। ডিটারমিনার মানে কি? খেয়াল করুন। ডিটারমিনার মানে হচ্ছে যে শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পূর্বে বসে ওই নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্ট প্রকাশ করে তাকে ডিটারমিনার বলে। তাসলিমা আমির সেটা নাউন কেন? মানে এর পর আছে, ডিটারমিনার পর থাকলে নাউন হয়। আচ্ছা, এবার খেয়াল করুন, এটা একটু পরে জানতে পারবেন। যে শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পূর্বে বসে ওই নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্ট প্রকাশ করে তাকে ডিটারমিনার বলে। ওকে না? নেক্সটে আসি। নেক্সট যেটা আছে সেটা একটু খেয়াল করি। যেমন এইখানে আছে আই হ্যাভ 5 পেন্স। এই 5 হচ্ছে ডিটারমিনার। দি বুক অন দ্য ডেস্ক ইজ মাইন। যখন নাউনের পূর্বে দিয়ে আছে এটা একটা ডিটারমিনার। এইখানে দিয়ে আছে এটা একটা ডিটারমিনার। আবার আই নিড এ পেন, এইটা একটা ডিটারমিনার। আই নিড এ লিটল মানি, এই যে মানির পূর্বে আছে এ লিটল, এটা একটা ডিটারমিনার। মাই, এটা একটা ডিটারমিনার। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমিনার আসলে কোন কোন পার্টস অফ স্পিচকে আমরা ডিটারমিনার বলি? ডিটারমিনার আসলে কোনগুলো? এটা একটা হচ্ছে ফ্যাক্ট। চলুন তাহলে এই ফ্যাক্টটা জেনে নেই। এখানে 6টার মতো আইটেম আমরা পাবো। জাস্ট এ মিনিট, আমি একটু ক্লিয়ার করে নেই। 6টার মতো আইটেম পাবো। এই যে এই 6টা আইটেম, এই 6টা আইটেমকে একত্রে ডিটারমিনার বলা হয়। একটু দেখে নেব এই 6টা আইটেম কোনোটা অপরিচিত কিনা, সেটা একটু দেখে নিন। যেমন আর্টিকেল, চিরচেনা, আজীবন দেখে আসছি। নতুন কিছুই না, এটা নতুন কিছু না, আজীবন দেখে আসছি। কেমন? এরপর দেখো যেটা আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, হুজ, এটসেট্রা। কোয়ান্টিফায়ার্স, নো, ফিউ, লিটল, মাচ, মেনি, এ লট অফ, সাম, এনি, এনাফ। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ। ডিস্ট্রিবিউটিভ, অল, বোথ, হাফ, ইদার, নিদার, ইচ, এভরি, আদার, অ্যানাদার। এরপর হচ্ছে নাম্বার, 1 2 3। এরপর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গল। এই লিস্টটায় আপনাদের অপরিচিত আছে কিনা একটু দেখুন। কোনো কিছু অপরিচিত আছে কিনা আমাকে জাস্ট একটু 1 মিনিটে কনফার্ম করেন, এরপরে আমরা মূল আলোচনায় ঢুকে যাব। ক্লিয়ার? ঢুকে যাব। ডান, ক্লিয়ার। এবার আসেন মূল আজকের ক্লাসের মূল খেলাটা এখন শুরু হচ্ছে। এটা আপনাদের খুব ভালো লাগবে, আশা করি অসুবিধা হবে না। দারুণ কিছু পাবেন। যেমন খেয়াল করুন, আমরা এখানে খুব চমৎকার একটা নিয়মকে অ্যাড্রেস করব। নিয়মটা হচ্ছে এই যে দেখুন, যে এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই টাইপের, এখানে অ্যাভাবটা কি, হ্যাঁ বলে না হুট করে একটা দাগ দিয়ে বলে এইটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ, এই টাইপের প্রশ্নগুলো কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আমি দেখাচ্ছি। এটা পরে একটু ডান লিখুন। এখন আমরা শিখব নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আইডেন্টিফাই করার একটা চমৎকার তরিকা আজকে ইনশাল্লাহ আমরা শেখাবো। এইটুক পরে রুল 1টা পরে ডান লিখুন। আমি ধীরে ধীরে বিষয়টা ক্লিয়ার করতেছি, ধীরে ধীরে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ধীরে ধীরে বিষয়টা ক্লিয়ার করে দিই। খুব সুন্দরভাবে পড়েন, খুব সুন্দরভাবে।
খুব সুন্দরভাবে পড়েন, বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের জন্য 2টা মিনিট বরাদ্দ করলাম। পড়ার শেষে ডান লিখবেন, পড়ার শেষে ডান লিখবেন। ডান, একজন লিখছে ডান। গুড, দারুণ। তাহলে আমরা এবার ঠিক করে দেই ব্যাপারটা। চিহ্নিত পদের বামে, অর্থাৎ যে পদটা চিহ্নিত করার থাকবে সেই পদটার বামে যদি ডিটারমিনার থাকে এবং প্রেপোজিশন থাকে, ডিপি থাকলে মানে ডিটারমিনার প্রেপোজিশন থাকলে পজিশন দ্বারা চিহ্নিত পদের পরিচয় নির্ধারণ করা যায়। চিহ্নিত পদের ডানে ভিএফইসি চিহ্নিত করতে হবে। ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এটা যদি থাকে তাহলে আমাদের চিহ্নিত করতে হবে। শেষ পর্যন্ত কতটি পদ আছে গণনা করতে হবে। বাম পাশে ডিপি না থাকলে এই নিয়ম প্রযোজ্য হবে না। তা আমি খুব সংক্ষেপে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা খুবই দারুণ একটা নিয়ম এবং খুব বেশি বেগ পেতে হবে না। ব্যাপার হচ্ছে খুব বেশি বেগ পেতে হবে না, এটা আপনারা কনফার্ম থাকেন। যেমন খেয়াল করেন, এইখানে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা জাস্ট একটু চিন্তা করেন, ফিল করেন। আমি যেটা বলি যে এইখানে অ্যাভাব শব্দটার নিচে একটা দাগ আছে, বলছে এইটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা কি বলছি, অ্যাভাব থেকে আপনি যে কাজটা করবেন বামে আসবেন, বামে খুঁজবেন ডিটারমিনার অথবা প্রেপোজিশন, এটা খুঁজে যদি পান তাহলে চমৎকারভাবে আইডেন্টিফাই করা যাবে। যেমন অ্যাভাবের বাম পাশে আমরা পাইলাম একটা দি পাইলাম, যেটা কিনা একটা ডিটারমিনার। ক্লিয়ার? এরপর ডান পাশে আমাদের খুঁজতে বলা হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন। বাট এই বাক্যের ভার্বের কথা বললে ভার্ব হচ্ছে এই, তার মানে ডান পাশে ভার্ব আর নাই। অ্যাডভার্ব থাকলে সেটা ভার্বের পরেই থাকে, তো প্রেপোজিশনও নাই, কনজাংশনও নাই। এখন যদি হিসাব করি, হিসাব করলে দেখেন এই যে গ্যাপটার মধ্যে 2টা পার্টস অফ স্পিচ পেয়ে গেছেন। তো কথা হচ্ছে 2টা পার্টস অফ স্পিচ যদি সেখানে থাকে তাহলে সেখানে যেটা আছে অ্যাডজেক্টিভ আছে এবং নাউন আছে। যদি একটা থাকতো তাহলে শুধু নাউন, যদি 3টে থাকতো তাহলে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে আর নাউন আছে। খুব সুন্দরভাবে খেয়াল করেন, শেষটা কিন্তু নাউন। একটা থাকলে শুধু নাউন, 2টা থাকলে অ্যাডজেক্টিভ নাউন, 3টে থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এখন যদি আমরা 2টার কথা বলি, 2PS মানে 2 পার্টস অফ স্পিচ, তাহলে শেষটা অলওয়েজ নাউন, শেষটা হচ্ছে নাউন। আর যেটা নিচে দাগ আছে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তাহলে দেখুন কত চমৎকারভাবে উত্তরটা করা যাচ্ছে। কিভাবে উত্তরটা আমরা করলাম, শুধুমাত্র আমাদের কয়েকটা আইটেমকে জানা। নাম্বার অফ ডিটারমিনার, নাম্বার 2 প্রেপোজিশন। ডিটারমিনার প্রেপোজিশন থাকলে জাস্ট আপনি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবেন। বাম পাশে ডিটারমিনার প্রেপোজিশন পেলে ডান পাশে আপনি খুঁজবেন ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন। যদি পান ওখানে থেমে যান, যদি না পান তাহলে শেষ পর্যন্ত গুনে ফেলুন কয়টা পদ আছে। ওখানে হয়তো একটা আছে, নয়তো 2টো আছে, নয়তো 3টে আছে। যেমন এখানে খেয়াল করেন, আমি আপনাদের দেখাচ্ছি।
এইটা একটু দেখাই দিই, তাহলে ভালো লাগবে আপনাদের। পরবর্তী যেটা আছে, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম এভাব। তাহলে এভাবের বাম পাশে যদি একটু খুঁজে ফিরি, তাহলে দেখি ফ্রম নামে একটা প্রেপোজিশন আছে। আমি এখানে একটা দাগ দিলাম। ডান পাশে কিছু নাই। নাই মানে কি? একটা মাত্র পদ, এইটা হচ্ছে একটা নাউন। ১, ২ এর ব্যাখ্যাটি কে কে বুঝেছেন একটু বলেন। ১, ২ এর ব্যাখ্যাটা কে কে বুঝছেন? ১ এবং ২ এর ব্যাখ্যা যারা বুঝছেন তারা দ্রুত ডান লেখেন। যারা বুঝতে পেরেছেন ডান লিখবেন। যারা বুঝতে পেরেছেন ডান লিখবেন। ডান। গুড। আমরা একটু সামনে যাই। আচ্ছা, ৩, ৪, ৩, ৪, ৫। ৩, ৪, ৫ উত্তরটা করেন তো দেখি। ৩, ৪, ৫ কি হয়? আমার সাথে মিলিয়ে নেন। এন হচ্ছে ডিটারমিনার, ক্যান হচ্ছে ভার্ব। তার মানে এটা এখানে কি আছে? অ্যাজেক্টিভ নাউন। অ্যাজেক্টিভ নাউন। ৪ নাম্বার। মোস্টকে আমরা চিনি না। আমরা চিনি কোনটাকে? দিটাকে। এখানে ডান পাশে চিনি ইনটাকে, প্রিপোজিশন। ১, ২, ৩। ১, ২, ৩ মানে কি? প্রথমটা অ্যাডভার্ব। প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব। প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। খেয়াল করছেন? ৫ নাম্বার, মোস্ট প্রেসিং। আমরা দিকে ধরতে পারি যে দিটা হচ্ছে একটা ধরার মতো ডিটারমিনার। ডান পাশে যে অফ প্রিপোজিশন, মাঝখানে আছে কটা? ৩টা। তাহলে এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, আর নিড হচ্ছে নাউন। মিলছে কিনা? মিলছে কিনা? মিলে গেছে তাই না? মিলে গেছে, গুড। মিলে গেছে। আমাদের উত্তর করতে হবে যেটা নিচে দাগ আছে সেইটা উত্তর করব। এরপর দেখেন বার্কিং ডগ, এ হচ্ছে ডিটারমিনার, সেলডম হচ্ছে অ্যাডভার্ব, সেলডম অ্যাডভার্ব। এ হচ্ছে ডিটারমিনার, গ্যাদার্স হচ্ছে ভার্ব। তাহলে এখানে ৬ নম্বর কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন। ৭ নম্বর কি? অ্যাডজেক্টিভ নাউন। চমৎকার কিনা? এখন দেখুন, দি ইজ হচ্ছে ভার্ব। দুইটা আছে মানে কি? প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। দি অফ একটা আছে মানে কি? এটা নাউন। ইজ হচ্ছে পজিটিভ, তার মানে ডিটারমিনারটা। অ্যাগেইন হচ্ছে অ্যাডভার্ব, তার মানে একটা একটা মানে কি? নাউন। এ হচ্ছে ডিটারমিনার, বিট হচ্ছে ভার্ব। কটা আছে? দুইটা। তার মানে এটা কি? এই যে সুইমিংটা কি? অ্যাডজেক্টিভ। মিলে কিনা একটু বলেন শুধু। হিসাব কি মেলে না? আহ, এটা যদি না মিলাতে পারেন তাহলে দুঃখজনক। খুব দুঃখজনক। চমৎকার করে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। মিলছে?
ডান ডান, সবাই ডান বলেন। যাদের হয়েছে বলেন ডান কিনা, ডান নাকি বাম বলেন। হয়ে গেছে তাই না? আচ্ছা, 2 নম্বর নিয়ম, পরে ডান লিখুন। দুই নম্বর নিয়ম, পরে ডান লিখুন। বলছে লিঙ্কিং ভার্ব মানে ইজ, ইজও হতে পারে, ইজের পাস্ট ফর্মও হতে পারে। বলেছে লিঙ্কিং ভার্ব, আর ডান পাশে বাম পাশে লিঙ্কিং ভার্ব, ডান পাশে প্রেপোজিশন অথবা কনজাংশন, এর মাঝে নিম্নরূপ পদ হবে। নিম্নরূপ পদটা কি দেখুন, নিম্নরূপ পদটা হচ্ছে যে আপনি লিঙ্কিং ভার্বের পর মানে ইজ, ইজ যখন একা থাকে সেটা লিঙ্কিং ভার্ব, ওয়াজ যদি হয় সেটাও লিঙ্কিং ভার্ব। যদি একটা পার্টস অফ স্পিচ পান তাহলে এটা অ্যাডজেক্টিভ, দুটো পার্টস অফ স্পিচ যদি পান তাহলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ, অথবা প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। আর ডান পাশে আপনি পেতে পারেন প্রেপোজিশন অথবা কনজাংশন, পেতেও পারেন নাও পেতে পারেন। দেখুন ওইখানে একটা পাইলে আমরা বলতাম আমরা বলতাম নাউন, এইখানে আমরা কিন্তু বলতেছি একটা পাইলে এটা অ্যাডজেক্টিভ। বুঝছেন কিনা? লিঙ্কিং ভার্বের পর হিসাবটা কিন্তু ভিন্ন, মানে ইজের পর, ইজের পর একটা পদ মানে হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ, দুটো পদ মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ নাউন, যে কোনটা হতে পারে। সেক্ষেত্রে আমরা একটু টেকনিক্যালি বিষয়টা হ্যান্ডেল করব, খুব বেশি প্রশ্ন নাই, যে প্রশ্নগুলো আছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন খেয়াল করুন কি কি আছে দেখাচ্ছি। এভরি ম্যান ইজ পটেনশিয়াল, তার মানে এখানে ইজের পরে একটা, এটা অ্যাডজেক্টিভ নিঃসন্দেহে। ইজের পরে এখানে দুইটা, হার্ডলি এবং হ্যাপি। হার্ডলি হ্যাপি, হার্ডলিকে আমরা, হ্যাপিকে আমরা কি জানি অ্যাডজেক্টিভ হিসাবে, তাহলে সেই মোতাবেক শেষটা যদি অ্যাডজেক্টিভ হয় প্রথমটা কি, প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করছেন? আবার ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, ইজের পর এখানে কয়টা, দুইটা। অফেন আজীবন অ্যাডভার্ব, অফেন হচ্ছে আজীবনী অ্যাডভার্ব, সো পরেরটা অ্যাডজেক্টিভ। হেরিডিটারি বংশগত, সমস্যা নাই। আবার দেখুন 17 নম্বরে ইজ এর পরে কয়টা, ইজের পরে হচ্ছে একটা, নিঃসন্দেহে এটা অ্যাডজেক্টিভ। খেয়াল করেছেন? আবার দেখুন ওয়াজ, ইজও হতে পারে ওয়াজ হতে পারে, ওয়াজের পরে একটা, একটা মানে কি এটা অ্যাডজেক্টিভ। এডুকেশন ইজ এনলাইটেনিং, দেখুন তো কয়টা, এটার মানে হচ্ছে একটা, মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। আমি কিন্তু আপনাদের ধারাবাহিকভাবে সবগুলো দেখাচ্ছি, ধীরে ধীরে সবগুলো আমি আপনাদের দেখাচ্ছি। বুঝতে পেরেছেন কিনা? দেখি কে কে বলে ডান, ডান দেখি কে কে বলে। কি ক্লাস, মজা লাগে কিনা? ইংরেজি পড়তে এখন মজা লাগে? বলেন দেখি মজা লাগে কিনা? কে কি বলে ইংরেজি আজীবনের জন্যই আমাদের স্যাকা দিয়ে ব্যাকা করে যাবে? ইংরেজি কি আজীবনই স্যাকা দিবে বলেন দেখি? ওকে, ক্লিয়ার অর নট? আচ্ছা, আমরা তাহলে নেক্সটে যাচ্ছি। জাস্ট এ মিনিট। ডান, বুঝতে পেরেছেন? এরপর দেখুন এই যে বিষয়টা আছে, দ্য জার্নি অফ প্লেজেন্ট, দ্য জার্নি অফ প্লেজেন্ট ওয়াজ এ অ্যাডজেক্টিভ। 21 নম্বর, ম্যান ইজ, ডান পাশে হচ্ছে অফ, ডান পাশে প্রিপোজিশন থাকতে পারে, তার মানে একটাই আছে, একটা থাকা মানে অ্যাডজেক্টিভ।
22টা বার ওয়াজ, আর এখানে হচ্ছে অ্যাবাউট, দুটো আছে। গ্রেভলি এবং কনসার্ন, কনসার্ন হয় অ্যাডজেক্টিভ। গ্রেভলি কি? গ্রেভলি হচ্ছে অ্যাডভার্ব, কনসার্ন মানে সচেতন অ্যাডজেক্টিভ। There is much sense in what he says is, আর হচ্ছে ইন। সেন্স তো নাউন, আজীবনই আমরা জানি সেন্স, বলে তোর সেন্স নাই, সেন্স নাউন, তাহলে মাস কি হবে? মাস হবে অ্যাডজেক্টিভ, মাস হবে তাহলে অ্যাডজেক্টিভ। ইট ইজ নো জোক, খেয়াল করুন এই যে ইজ এর পর দুইটা, নো হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ জোক হচ্ছে নাউন। জোক মানে কি? কৌতুক। ঘটনা ডান। একটু মন দিয়ে ক্লাসগুলো করেন, মন দিয়ে ক্লাসগুলো করলে ইনশা আল্লাহ আপনি সফল হবেন। সফল হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশে প্রেক্ষাপটে এমন হয়ে গেছে সবাই আন্দোলন করে চাকরি পেতে চায়। দেখেন আন্দোলন করে চাকরি হবে? হবে না। আমরা কিন্তু এত চমৎকার ক্লাস কখনো পাইনি, এত সুযোগ সুবিধা আমরা কখনোই পাইনি। আমরা টিচারদের কাছে প্রশ্ন করতে পারতাম না, তখন তো টিচারদের প্রতি ভিন্ন একটা রেসপেক্ট ছিল। এখন যে নাই সেটা না, বাট এখন তো কথায় কথায় আন্দোলন হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে পড়াশোনা সবাই করতে চায়। এই কোর্সটাতে 500-র মতো স্টুডেন্ট ভর্তি আছে, ক্লাস করতেছে 20 জন। এই কোর্স থেকে হয়তো 20 জনের চাকরি হবে, কোন 20 জন সেটা আমরা জানি না, বাট 20 জনের চাকরি তো হবে। মূল বিষয়টা হচ্ছে খেয়াল করেন, এরা কিন্তু ঠিকই বলবে যে আমরা কোর্সে ভর্তি হয়েছি, এই কোর্স টোর্স বহু করছি, অনলাইন কোর্স বহু করছি, ও কোনো কাজেই লাগে না, ফালতু জিনিস। বাট এই কোর্স করে তো অনেক চাকরি হয়েছে। বিলিভ মি, আমার কাছে অবাক লাগে মাঝে মধ্যে। করোনার সময়কালে যখন পড়াতাম তখন ওই যে বান্দরবন, রাঙামাটি, পুঞ্জি থেকে ফোন আসতো। হ্যাঁ, যখন ঠিকানা দিত, যে যখন বই পাঠাতে যেতাম দেখতাম যে পুঞ্জিতে। বলতো যে আমাদের এখানে কুরিয়ার নাই, কথা ওদের বুঝি না, চাকমা উপজাতি। তো তখন বলতো যে আমাদেরকে ইসে পাঠাতে হবে, স্ট্রিট ফাস্টে পাঠাতে হবে, এরকম। তো ওখানে পাঠাতাম। ওরা বলতো স্যার গাছের উপর বসে উঠে ক্লাস করতেছি। এরপর আবার চাকরি হবার ফোন দিছে, স্যার আমার চাকরি হয়েছে। খুব আবেগ প্রবণ হয়ে পড়ছে, স্যার অনলাইন না থাকলে আমরা কোচিং করতে পারতাম না, চাকরির জন্য এভাবে পড়তে হয় জানতেই পারতাম না, চাকরিও হইতো না। অশেষ কৃতজ্ঞতা। দেখেন, তাহলে সফল তো হচ্ছে। যার উপজেলা শহরে গিয়ে কোচিং করার সামর্থ্য নাই, তার জন্য অনলাইনটা হচ্ছে মানে একেবারে কি বলবো, আত্মা। এটাকে আঁকড়ে ধরে যারা এখনো ক্লাসে আছে, আর যারা নাই এদের মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে আর্টস, তাগিদা বলে না, যে নিজের মধ্যে একটা তাগিদ থাকতে হবে, নিজের মধ্যে একটা ফোর্স থাকতে হবে যে আমার এটা করতে হবে, করতে হবে। ঝিমাই যাচ্ছে, ঝিমাই যাচ্ছে, কেন যাচ্ছে? আমরা কি ঝিমাই যাচ্ছি? আমরা কি ক্লাস নিচ্ছি না? নিচ্ছি। কোনো টিচার খারাপ ক্লাস নিলে বলেন, আমি যদি খারাপ ক্লাস নিই আমাকে বলেন, আমি অন্য টিচার দিয়ে দেবো। বাট তারপরেও ভাই পড়েন, পড়েন, পড়েন। ক্লিয়ার? সব শেষ। এটা একটু দেখাই, এরপর শেষ করব। চিহ্নিত পদের বামে ডিপি না থাকলে, যদি আপনি যেই পদটা চিহ্নিত করা আছে সেইটার বামে ডিপি না থাকে, তখন কি করবেন? ডিপি না থাকলে সেটাও ব্যবস্থা আছে, কোয়ালিফাই মডিফাই দ্বারা চিহ্নিত পদের পরিচয় নির্ধারণ করা হয়। তখন হচ্ছে চিহ্নিত পদের পরিচয়টা নির্ধারণ হয় কোয়ালিফাই এবং মডিফাই দ্বারা, মানে কার সাথে কার সম্পর্ক। ওই যে দুই বোন, অ্যাডজেক্টিভ এক বোন, সেই বোন মডিফাই করে নাউন ভাইকে, প্রনাউন ভাইকে। অ্যাডভার্ব আর এক বোন, সে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্ব আবার নিজেকেও মডিফাই করে মাঝে মধ্যে। দেখুন, স্টিল ওয়াটার্স রান ডিপ, শান্ত জলাশয়গুলো গভীর হয়, মানে শান্ত জলাশয়গুলো গভীরে প্রবাহিত করে। এখানে স্টিল ওয়াটার্স মানে জলাশয়, জলাশয় হচ্ছে নাউন, এখানে স্টিল কিন্তু নাউনকে মডিফাই করে। এই স্টিল ওয়াটার্স মানে শান্ত জলাশয়, সেক্ষেত্রে নাউনকে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ হবে। আকবর স্টিল ওয়ার্কস, স্টিল ওয়ার্কস, এখানে স্টিল শব্দটা ওয়ার্কস ভার্বকে মডিফাই করে, মানে এখানে এখনো কাজ করে, আকবর এখনো কাজ করে এই অফিসে। সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাডভার্ব, মানে একই রূপ, একই রূপ।
বাট এই যে মডিফাইয়ের কারণে, সম্পর্কের কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে, সম্পর্কের কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাসলিমা আমির, ধন্যবাদ। আমার মন থেকে আমি সবসময় আমি দোয়া করি। আমার দোয়াটা একটু ভিন্ন ধরনের। আমি বলছি, আল্লাহ, মেধাবী হইলি যে চাকরি হইবে এটা কথা না, যে পরিশ্রম করে তাকে চাকরি দিও। পরিশ্রমকে মানে যিনি পরিশ্রমী তিনি এখন পরিশ্রমী, চাকরি পাওয়ার পর পরিশ্রমী থাকবে। আর যিনি অলস তিনি এখনো অলস, চাকরি পাওয়ার পরও অলস থাকবে। একই একই কথা। তো আমার কথা হচ্ছে যে আল্লাহ, কোনো তুমি মেধাবীকে চাকরি দাও বা না দাও, কোনো পরিশ্রমীকে ফিরাইও না। ক্লিয়ার? আমরা এই জায়গাটিতে আজকে শেষ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। এটা শিট আমি দিয়ে দিচ্ছি, ক্লাসটা দেখে শুনে বুঝে তারপর আগাবেন ইনশাল্লাহ। অনেক নতুন কিছু খুঁজে পাবেন, বিলিভ মি। প্রাইমারিতে চাকরি হওয়ার জন্য যা যা দরকার সব দিয়ে দিয়েছি, বিন্দুমাত্র কার্পণ্য করি নেই। এসব ক্লাস বিসিএসেও সেম। আল্লাহ হাফিজ, শুভরাত্রি, ভালো থাকবেন।